কলাবাগানের ৬০ দশকের ওল্ড ফ্যাশন বাড়িগুলো দেখতে অনেকটা স্কুলের মতো মনে হয়। উমারদের বাড়িটা তেমন। প্রায় আধা বিঘা জমির উপর তৈরি বাড়িটার পেছনে ঝাড় জঙ্গল আর বিশাল বিশাল মানকচুর গাছ। সেখানে একদল বেজির রাজত্ব। উমারদের বাড়ির প্রতিদিনের মাছ কোটার পরের কাঁটা কুটা নাড়ি ভুড়িগুলো ওদের জন্য সযত্নে রেখে দেওয়া হয়। বেজির ছোট ছোট বাচ্চাগুলো নির্দ্বিধায় ঘুরে বেড়ায় সারা বাড়ি। বাড়ির নিচতলাটা ছিল উমারের বাবার চেম্বার, আইনের মোটা মোটা বই দিয়ে ঠাসা অফিস রুমটা। ওমারের আইনজীবী বাবার মৃত্যুর পর এখন সেটা ড্রয়িং রুমের মতো ব্যবহার করা হয়। ওমাররা ৪ ভাই। বড় ভাই ব্যাংকের ম্যানেজার, মেজো ভাই ঠিকাদারি ব্যবসার পাশাপাশি তাদের প্রপার্টিগুলো দেখাশোনা করে। ওমারের ছোট ভাই মায়ের আদরের ঘর কোনো বালক। সামনে ইন্টারমিডিয়েট পরীক্ষা, পড়াশোনা আর মায়ের আঁচল ধরে সারাদিন বসে থাকাই তার জীবন। এখনও মা মুখে তুলে না খাইয়ে দিলে সে খায় না। বাড়ির মূল গেটের পাশে একটা বিশাল কড়ই গাছ। যখন কড়ই ফুল ফোটে, একটা হালকা মিষ্টি গন্ধে তাদের সারা বাড়িটা মৌ মৌ করে। সন্ধ্যার আগ দিয়ে মনে হয় সারা শহরের চড়ুই পাখিগুলো চলে আসে এখানে রাতে ঘুমানোর জন্য। শেষ রাত থেকে গাছের দখল নেয় দোয়েল পাখিরা। ফজরের আজানের আগ পর্যন্ত চলতে থাকে তাদের চিৎকার চেঁচামেচি। দোয়েলদের প্রথম ডাকটা শুনলেই ওমার বুঝতে পারে এখন ৩:৪৫ বাজে। প্রথম প্রথম ওমার আশ্চর্য হয়ে লক্ষ্য করত এই সময়ের ১ মিনিটও হেরফের হয় না। এই মহাবিশ্ব জগৎ এক রহস্যময় নিয়মের ঘড়িতে চলছে। দোয়েলগুলো তারই অংশ। এর পরের ঘটনাগুলো নিয়ম মেনে ঘুরছে প্রতিদিন। প্রথম দোয়েলটা ডেকে ওঠার পরপরই খুট করে দরজা খোলার একটা আওয়াজ হবে। শিশুদের থপ থপ করে হাঁটার মতো একটা পায়ের আওয়াজ ধীরে ধীরে এগিয়ে আসবে ওর ঘরের দিকে। আর সেই শব্দ শোনার সাথে সাথে ওমার এক লাফে তার বিছানায় গিয়ে গভীর ঘুমের ভান করে পড়ে থাকবে। স্কুল ঘরের মতো লম্বা করিডোর ধরে হাঁটতে হাঁটতে সেই আওয়াজ এসে থামবে ওমারের মাথার কাছে। তারপর চুলের মধ্যে চিরুনির মতো আঙ্গুল বুলিয়ে আদর করবেন যিনি, তিনি ওমারের মা। তিনি শুধু ওমারের মাই নন, এ বাড়ির চড়ুই, বেজি, দোয়েল সবার মা। সারা বাড়ি জুড়ে একটা স্নিগ্ধ মমতা ছড়িয়ে থাকে এই মাটার জন্য। গভীর রাতে মা ওঠেন তাহাজ্জুদ নামাজ পড়তে। তাহাজ্জুদ শেষ করে তিনি দীর্ঘ সময় নিয়ে দোয়া করেন। মৃত আত্মীয় স্বজন, স্বামী সন্তান, প্রতিবেশী থেকে শুরু করে সারা পৃথিবীর সমস্ত অসহায় মানুষদের জন্য তিনি দোয়া করেন। ফজরের আজানের আগ পর্যন্ত চলতে থাকে সে দোয়া। ওমারের মায়ের রুমের জানালার কার্নিশে এসে দোয়েলগুলো ডাকাডাকি শুরু করলে তিনি মোনাজাত শেষ করেন। মা জানেন ওমার সারা রাত জেগে থাকে। শেষ রাতের এই অপার্থিব সময়ে ওমার তার মায়ের মুখোমুখি হতে চায় না। তাই মা তার রুমে আসার আগে সে ঘুমের ভান করে বিছানায় পড়ে থাকে। মা তার মাথার কাছে বসে চুলে হাত বুলিয়ে দিতে থাকেন আর দোয়ার দরুদ পড়তে থাকেন। এভাবে হাত বুলাতে বুলাতে মসজিদ থেকে ভেসে আসে ফজরের আজান। আশ্চর্যজনকভাবে ঠিক তখনই ওমার গভীর ঘুমের তলে হারিয়ে যায়। ঘুমিয়ে পড়ার ঠিক সময়টায় ওমার তার মায়ের যে কথাটা প্রতিদিন শোনে সেটা হলো, ওঠো, ফজরের নামাজটা পড়ে তারপর ঘুমাও। ওমারের সেটা কখনোই পড়া হয় না। মার একটি শব্দ উচ্চারণ না করে ওমরের রুমের লাইট অফ করে চলে যান। সব কিছু এমন করেই চলছিল, কিন্তু কিছুদিন ধরে এসব আর আগের মতো নেই। মা এসে মাথায় হাত বুলালেও এখন আর তার ঘুম আসে না। একটা ছোট্ট অপরাধ বোধ ধীরে ধীরে বড় হচ্ছে। মায়ের সাথে করা এই অভিনয়টা তাকে এক ধরনের অস্বস্তিকর মধ্যে ফেলে দিচ্ছে। এখন আর সে নিয়মিত বাসায় থাকে না, কিন্তু যেদিন থাকে সেই রাতটা তার আরও বেশি কষ্টের মনে হয়। মাঝে মাঝে তার খুব ইচ্ছে করে মাকে তার কষ্টের কথাগুলো বলতে, কিন্তু পারে না। মায়ের হাতের স্পর্শে তার বুকের ভেতরটা যেন কেমন করে ওঠে। একটা উথলে ওঠা কান্নাকে সে অনেক কষ্টে চেপে রাখে। না বলতে পারে, না কাঁদতে পারে, না ঘুমের অতলে হারিয়ে যেতে পারে। আজ মা তার মাথায় হাত বুলাতে বুলাতে বললেন, আমি জানি তুই জেগে আছিস। ওমারের বুকটা ধক করে ওঠে, তবু সে ঘুমের ভান করে পড়ে থাকে। বৃষ্টির আগে পিঁপড়ারা টের পায়, ঝড় বা ভূমিকম্পের আগে পাখিরা টের পায়, আর যত আড়াল করে যত দূরেই থাকে সন্তানের কষ্ট মারা ঠিকই টের পায়। ইনশাল্লাহ তোর সব কষ্ট দূর হয়ে যাবে। ওমারের বুক চিরে দীর্ঘশ্বাস বের হয়ে আসে। সেই দীর্ঘশ্বাসটাকে ধীরে ধীরে ছেড়ে ওমার সেটা লুকানোর চেষ্টা করে। ওমার জানে সে নিজে থেকে না বললে তার মা কখনো তার কাছে জানতে চাইবে না কি তার কষ্ট। অবাধ স্বাধীনতার মধ্য দিয়ে বেড়ে উঠেছে ওমার আর তার ভাইয়েরা।
মা ছোটবেলা থেকেই বলতেন, আমি তোদের ভালো মন্দের শিক্ষা দিয়ে তাকদিরের হাতে ছেড়ে দিয়েছি, এখন যা কিছু ঘটবে সবটাই ভালোর জন্য ঘটবে। আমার কাছে কোনো কিছুর জন্য জবাবদিহি করতে হবে না। তোদের জবাবদিহি করার জন্য আল্লাহ তোদের ভেতরে তৈরি করে দিয়েছেন বিবেক। আমার কাজ তোদের জন্য দোয়া করে যাওয়া। এরপর কিছুক্ষণের জন্য মা নীরব হলেন। যা কিছু পাঠ করেছিলেন সেটা একটা দীর্ঘ ফু দিয়ে প্রবাহিত করে দিলেন ওমারের মাথা থেকে পা পর্যন্ত। তারপর উঠে যাওয়ার আগে মৃদু কণ্ঠে জিজ্ঞেস করলেন, তুই কি ইসহাক হুজুরের কাছে গিয়েছিলি? চোখ বুজে পড়ে থাকা অবস্থায় ওমার ছোট করে উত্তর দেয়, হু। কয়েক মুহূর্ত চিন্তা করে মা শীতল কণ্ঠে বললেন, দুঃখ কষ্টের ভার কেউ কারোটা বহন করতে পারে না। সেটা কাঁধে নিয়েই মানুষকে নির্দিষ্ট পথ আর সময় অতিক্রম করতে হয়। সাহসী আর বুদ্ধিমানেরা ধৈর্যের সাথে এই পথ আর সময়টুকু অতিক্রম করে। বোকারা চায় তার সেই ভার অন্য কারো কাঁধে কিছুটা তুলে দিতে। তোরা যেটাকে বলিস শেয়ার করা। মানুষের ভেতরের কষ্টটা অপার্থিব, আধ্যাত্মিক। আত্মিক শক্তি সম্পন্ন কোনো মানুষ যদি তোর সেই কষ্টের সময়টুকুতে তোর বন্ধু বা চলার সাথী হয়, তাহলে দেখবি তোর কষ্টের সময় আর পথ খুব দ্রুতই শেষ হয়ে যাবে। এর বাইরে দুর্বল অন্তরের বন্ধুরা তোর মনের আগুনে বাড়তি কিছু খড়কুটো তুলে দেওয়া ছাড়া কিছুই করতে পারে না। এছাড়া আদতে কষ্টের কোনো শেয়ার নেই। বাইরে তখন ফজরের আজান শুরু হয়ে গেছে। দোয়েলের উৎপাতে কড়ই গাছের চড়ুইগুলো শোরগোল তুলেছে। বেজির বাচ্চাগুলো সেই শব্দে গর্তের মুখে এসে ঢুলু ঢুলু চোখে উকি মারছে। আজান শেষ হওয়া পর্যন্ত মা নিশ্চুপ থাকলেন। তারপর বললেন, ইসহাক হুজুরের কাছে আবার যাবি, তাকে আমার সালাম দিয়ে বলবি আমার মা বলেছে আমাকে আপনার বন্ধু করে নিতে। ধানমন্ডির ওমেন কমপ্লেক্সের মাঠে এবছরের সবচেয়ে বড় কনসার্টটা হচ্ছে। সেখানে মাইলস, এলআরবি, ফিলিংস, ওয়ারফেজের পাশাপাশি ওয়ার্ম আপ ব্যান্ড হিসেবে সুযোগ পেয়েছে রুশোর ব্যান্ড উইন্ডো। রুশোর জন্য 4টি গান গাওয়ার সময় বরাদ্দ করা হয়েছে। এই কনসার্টটা রুশোর জীবনের এখন পর্যন্ত সবচেয়ে বড় কনসার্ট। এই সুযোগটা করে দিয়েছে রুশোর মামা, মোহাম্মদপুর ধানমন্ডি এলাকার রংবাজ তোতা। আয়োজকদের তোতা সাফ জানিয়ে দিয়েছে, রুশোর ব্যান্ডকে নিলে এখানে কনসার্ট হবে, নইলে হবে না। তোতাকে নারাজ করে কনসার্ট করার মতো রিস্ক নেয়নি আয়োজকরা। 10টা নতুন ব্যান্ডের তালিকার মধ্যে ছিল রুশোর ব্যান্ড। সেখানে সবাইকে টপকে রুশো চান্স পেয়েছে, এটা খুব বেশি কেউ জানেনি। রুশো যখন মঞ্চে ওঠে তখন মাঠ অর্ধেক ভরেছে। লম্বা লাইনে ধীরে ধীরে তরুণ তরুণীরা ওমেন কমপ্লেক্সের মাঠে ঢুকছে। মোটামুটি সবার লক্ষ্য পরের ব্যান্ড ওয়ারফেজের কনসার্টটা ধরা। রুশো 4টা নিজের লেখা সুর ও কম্পোজ করা গান রেডি করে রেখেছিল। গানগুলো সাইকেডেলিক রক ফর্মে করা। গানের কথাগুলো এতটাই বিমূর্ত যে সেটার অর্থ বুঝতে হলে রীতিমতো গবেষণা করতে হবে। রুশো তার জান প্রাণ দিয়ে গানগুলো গাইছে, কিন্তু মাঠের মধ্যে সেটার বিন্দুমাত্র প্রতিক্রিয়া নেই। এমনকি গান শেষে কেউ তালিটুকু দিতেও যেন আলসেমি করছে। রুশো ভালো গান গায়, গিটার বাজায়, ওর সাথে ড্রামার, বেস গিটারিস্ট, কিবোর্ডিস্ট সবাই ট্যালেন্টেড। অথচ গানের ভেতর দিয়ে তারা আবেদন তৈরি করতে পারছে না। রুশোর চেনা জানা আর বন্ধুবান্ধব মিলে প্রায় 100 খানেক ছেলে মেয়ে মাঠের এক প্রান্ত থেকে রুশোকে উৎসাহ আর চিৎকার করছে, যেটা মাঠের বাকি দর্শকদের বেশ বিরক্ত করছে। রুশোর 3য় গান থেকে দর্শকরা অধৈর্য হয়ে উঠেছে। হেভি মেটাল ফর্মে সে গানটি গাইছে। গানের কোথাও রক্তক্ষরণ শব্দটা আছে বলে আর সেই শব্দের সময় তাল মাত্রাজনিত একটা ব্রেক আছে বলে বোঝা যায় রুশো একটা বাংলা গান গাইছে। রুশো হার্ডকোর রকার। সে ওয়েস্টার্ন মিউজিকের হুবহু ফিলোসফিটা ধারণ করে এবং সেই মিউজিকের ফর্ম ভেঙে লোকাল ফর্ম তৈরি করতে নারাজ। গভীর নেশায় আচ্ছন্ন অবস্থায় রুশো তার গানগুলো লেখে। নেশা অবস্থায় সেগুলো শুনলে একটা ভাব আসে, কিন্তু নেশাহীন স্বাভাবিক অবস্থায় গানগুলো এতটাই দুর্বোধ্য যে অনেক সময় রুশো নিজেও কোনো কোনো লাইনের অর্থ দাঁড় করাতে পারে না। তখন রুশো আত্মপক্ষ সমর্থন করে বলে, এসব গান শুনতে হলে তোকে ঘোরের ভেতরে ঢুকতে হবে। ঘোর ছাড়া ঘোরা যায় না রে পাগলা। ওমার বোঝে এসব ভুম ভাম কথা বলে রুশো সত্য লুকায়। রুশোর ভাষায় তার গান স্পিরিচুয়াল, ভাববাদীদের গান। ভাব আনতে নেশা লাগে। লালনের মাজার ছেউরিয়াতে দেখিসনি লালন সাধকেরা কেমন সিদ্ধি খেয়ে সিদ্ধ হচ্ছে? ওমার প্রতিবাদ করে বলেছিল, লালন কি বলে গেছেন যে গাঁজা খেয়ে তার গান শুনতে হবে বা চর্চা করতে হবে? হ্যাঁ, জিম মরিসনও তো বলেনি যে মারিজুয়ানা বা এলএসডি খেয়ে তার গান শুনতে হবে।
কিন্তু তোর কি মনে হয় জিম কখনো নেশা না করে মঞ্চে কোনো গান গেয়েছে? লালন গাঁজা খেয়ে গান করেছে কিনা সেটা তো আমরা কেউ দেখিনি, কিন্তু আমরা জিমকে দেখেছি মঞ্চের ওপর প্রকাশ্যে ঢকঢক করে মদ খেতে, নেশায় বেসামাল হয়ে প্যান্টের জিপার খুলতে। এসব কারণে মঞ্চে উঠে পুলিশ তাকে অ্যারেস্ট করেছে। এসবের কারণে জিম পরিত্যাজ্য হলে কি সে রক আইকন হতে পারত? রোলিং স্টোনের র্যাঙ্কিংয়ে পৃথিবীর সর্বকালের সেরা গায়কদের তালিকায় তার অবস্থান 47 নম্বর। ইনফ্লুয়েন্স না থাকলে তোদের চোখে এমন একজন খারাপ লোক এমনি এমনি এমন অবস্থানে পৌঁছাতে পারে? শোন, একমাত্র গুরুই জানে কোন তরকারি কি দিয়ে রান্না করতে হয়, কিসের সাথে কি মেশালে স্বাদ হয় অমৃত। আমরা জিম মরিসনের মুরিদরা জিমের ওয়াইল্ড লাইফস্টাইল ফলো করি বলেই জিমের সাইকেডেলিক রকের স্বাদ নিতে পারি। সব পরম্পরা বুঝেছিস। ছেউরিয়াতে যেভাবে গাঁজা খেয়ে লালন চর্চা হয়, সেটা লালনের জীবনাচার থেকে তার মুরিদরা গ্রহণ করেছে কিনা কে জানে। আর আমার গান বুঝতে হলে লালন আর জিমের মতো ভাববাদী হতে হবে। সব শিল্পবোধে সবাই পৌঁছাতে পারে না, সবাই যেমন পারে না বর্তমান সমাজের বিরুদ্ধে দাঁড়াতে। মরিসনের কালচার ছিল কাউন্টার কালচার, একইভাবে এই অঞ্চলে লালনও ছিল একটা কাউন্টার কালচারের প্রবর্তক। লালন ছিল ধর্মবিশ্বাস আর জাতপাতের বিরুদ্ধে, অর্থাৎ এই অঞ্চলের হিন্দু মুসলিম ধর্মবিশ্বাসের বাইরে সে তৈরি করেছিল একটা নিজস্ব ধর্মচিন্তা। অনেকে সেটাকে বলে বাউল ধর্ম। লালন নিজেই বলেছেন, সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন বলে জাতের কি রূপ দেখলাম না তা নজরে। এখন বুঝেছ মামা, লালন কিভাবে প্রচলিত কালচারকে কাউন্টার মেরেছে? লালনের মুরিদরা সিদ্ধি খায়, আমি মরিসনের মুরিদও সিদ্ধি খাই আর সাইকেডেলিক রস আস্বাদন করি। বলা তো যায় না মামা, আগামী 20-25 বছর পর আমার মুরিদরাও সিদ্ধি খাবে আর আমার গানের মর্ম উপলব্ধি করবে, আর বলবে, আহা গুরু রুশো বর্তমানে বসে লিখেছে ভবিষ্যতের গান। বর্তমানের গর্ধবরা বুঝতেই পারেনি কোন উচ্চমার্গে ছিল তাদের গুরু রুশো। এখন ইতিহাসে তোর নাম লেখা থাকবে, তুই ছিলি আমার প্রথম মুরিদ, আমার প্রতি প্রথম ইমানটা তুই এনেছিলি। এসব কথা রুশো হালকা মেজাজে বললেও ওমার জানে রুশো এইসব কথা তার বিশ্বাসের ভেতর থেকে বলে। আর যখন বলে তখন রুশোর ভেতর থেকে যেন অন্য কেউ কথা বলে। একমাত্র উমরই বুঝে গেছে রুশোর লক্ষ্য শুধুমাত্র গায়ক হওয়া না, তার লক্ষ্য গুরু হওয়া। সে তার গানের ভক্ত তৈরি করতে চায় না, চায় মুরিদ তৈরি করতে। এমন মুরিদ যে তাকে প্রথমে চর্চা করবে, তারপর ধারণ করবে, তারপর তাকে পূজা করবে। ঠিক যেভাবে লালনের হার্ডকোর ভক্তরা বাউল ধর্মের নামে লালনের পূজা করে, ঠিক যেভাবে জিম মরিসনের অ্যান আমেরিকান প্রেয়ারের মতো তার দর্শনকে পূজা করে। রুশো প্রচলিত ধর্ম মানে না। রুশো যখন বলে মিউজিক ইন মাই রিলিজিয়ন, আর আমি হলাম সেই ধর্মের নতুন গুরু, ওমার তখন তাকে তাচ্ছিল্য করে বলে, ফোট, আমাদের গুরু আজম খান। রুশো রেগে গিয়ে বলে, হাইকোর্টের মাজারে আর মিরপুরের শাহ আলীর মাজারে গিয়ে দেখ, অশিক্ষতারা কত শত গুরুর পা ধরে বসে বসে গাঁজা টানছে। ওদের মতো তোরাও জানিস না গুরু কাকে বলে, আর গুরু হওয়ার যোগ্যতা কি। শোন, গুরু হতে হলে নিজস্ব দর্শন থাকতে হয়, সেই দর্শনের চর্চা থাকতে হয়। সেটা গানে গানে, সুরে সুরে অথবা উপাসনার আকারে উদযাপিত হয়। একজন কথা লিখে দেবে, অন্যজন সুর করে দেবে, আর গায়ক লম্বা লম্বা চুল রেখে গাঁজা খেয়ে টলতে টলতে মঞ্চে সেই গান ডেলিভারি দিয়ে কয়েক হাজার ভক্তকে মাতিয়ে দিলেই গুরু হওয়া যায় না। গুরু হচ্ছে সে যে নিজের কথা নিজের সুরে নিজের দর্শন মতবাদ প্রচার করে। সময়ের সাথে সাথে সেই দর্শনকে ভক্তদের চর্চার ভেতর দিয়ে টিকে থাকতে হয়। এমন গুরু এই অঞ্চলে শুধু একজনই আছে, সেটা লালন ফকির, আর পশ্চিমে আছে জিম মরিসন। কুষ্টিয়ার ছেউরিয়াতে গুরু লালনের সমাধিতে যা ঘটে, একই ঘটনা ঘটে প্যারিসের প্যার লেসেইজ সিমেট্রিতে মরিসনের সমাধিতে। আজম খানের সব মিলিয়ে 100 খানেক গান আছে। সেই সব গানের মধ্যে খুব বেশি হলে 10-15টা গান তার নিজের লেখা। সেই কয়েকটা গানের ভিতর দিয়ে সে কোনো নির্দিষ্ট মতবাদ এস্টাবলিশড করতে পারেনি। আজম খানকে আমি বড় জোর বাংলা রকের পাইওনিয়ার বলতে পারি, গুরু না। শোন, এই দেশে লালনের পর গুরুর আসনটা এখনো শূন্য আছে বলেই চোখ টিপে দিল রুশো। নেগেটিভ হলেও রুশোর ভেতরে একটা সম্মোহন ক্ষমতা আছে। ওমার সেই ক্ষমতা টের পেয়েছে, যেটা এখন পর্যন্ত আর কেউ টের পায়নি। প্রচণ্ড খারাপ মেজাজ নিয়ে রুশো গাঁজা ভরা সিগারেট টানছে। মঞ্চে এখন গান গাইছে ব্যান্ড ফিলিংস। তারা গাইছে গান মান্নান মিয়ার তিতাস মলম। পুরো মাঠ ফিলিংসের সাথে সমস্বরে গাইছে।
রুশুকে কেন্দ্র করে ঘেরাও করে ওর বন্ধুরা নাচছে আর গলা মেলাচ্ছে। সবার নজর মঞ্চের দিকে। ওমেন কমপ্লেক্সের মাঠের শেষ প্রান্তের এদিকটায় বাতাস গাজার গন্ধে এমন ভারী হয়ে আছে যে সুস্থ কেউ এখানে এসে দাঁড়ালেই তার নেশা ধরে যাবে। সবাই মঞ্চের দিকে তাকিয়ে থাকলেও ওমারের নজর রুশুর দিকে। ফিলিংসের গানের সাথে উদ্দাম অডিয়েন্সের দিকে ক্রোধ নিয়ে তাকিয়ে আছে রুশু। রুশুর শোটা আক্ষরিক অর্থেই ফ্লপ হয়েছে। ওয়ার্ম আপ ব্যান্ড হিসাবে নতুন ব্যান্ডগুলো মূলত এই জাতীয় বড় কনসার্টে কাভার সং করে থাকে, কিন্তু রুশু নিজের নাম্বার করতে গিয়ে বোকামি করে ফেলেছে। অডিয়েন্স তার শেষ গানটা আর শুনতে চায়নি। ভুয়া ভুয়া বলে তাকে স্টেজ থেকে নামিয়ে দিয়েছে। প্রচণ্ড অপমান বোধ, রাগ আর অত্যধিক গাঁজা টানার ফলে রুশুর চোখ লাল হয়ে আছে। রুশুকে দেখে ওমারের মায়া লাগছিল। অদ্ভুত, রুশু বন্ধু, ভক্ত আর স্থাবক দ্বারা ঘেরাও হয়ে আছে, অথচ কি ভীষণ একা। রুশু ভিড়ের ভেতর থেকে বের হয়ে শেষ প্রান্তের প্রাচীরের কাছাকাছি চলে এসেছে। বেশ একটা আলো আধারি এখানে। মঞ্চে এখন এলআরবি। উত্তেজনায় টকবক করে ফুটছে গোটা মাঠ। এলআরবি গাইছে, হাসতে দেখ, গাইতে দেখ। রাজ্যের ক্লান্তি ভর করে রুশুর মধ্যে। বসে পড়ে সবুজ ঘাসে। বসার সাথে সাথে আরও ক্লান্তি চেপে ধরে রুশুকে। চিত হয়ে শুয়ে পড়ে। মাটির পৃথিবীর হাজারো মানুষের ভিড় থেকে নিজেকে আড়াল করার জন্য গভীর দৃষ্টিতে তাকায় আকাশের দিকে। নিকষ অন্ধকার আকাশ, কোথাও কোনো আলো নেই। তন্ন তন্ন করে খুঁজেও রুশু কোনো তারা খুঁজে পেল না আকাশে। চোখ বুজে গভীর করে শ্বাস টেনে নেয়। দুই হাতের তালুকে এক করে মাথার নিচে দেয়। চল এখান থেকে চলে যাই। রুশুর একই সমান্তরাল শুয়ে আকাশের দিকে তাকিয়ে থেকে বলে ওমার। রুশু জানতো কিছুক্ষণের মধ্যে এখানে ওমার চলে আসবে। কিছুক্ষণ নীরব থেকে রুশু বলে, কোথায় যাবি? সারা শহর জুড়ে গাঁজা পড়ছে। মঞ্চে তখন আইয়ুব বাচ্চুর হাতে গিটারের সলো পার্টটা কাঁদছে। ওমারের কাছে সব কিছুই বড় অর্থহীন মনে হচ্ছে। নিজের কষ্ট বলার জন্য ড্রাগস আর মিউজিকের ভেতরে ডুবে থাকতে চেয়েছে, অথচ সব কিছু যেন কেমন এলোমেলো হয়ে যাচ্ছে। ভেতরের শূন্যতা যেন একটা বেলুনের মতো ফুলে ফেপে বাড়ছে আর কষ্টটা আরও বাড়িয়ে দিচ্ছে। কনসার্টটাকে তার একটা বন্দি কারাগারের মতো মনে হচ্ছে। সে এখান থেকে বের হতে চায়, আবার রুশু ছাড়া বেরও হতে পারবে না। রুশু যেন নিজেই একটা বিরহের সঙ্গীত, নিজেই ড্রাগস। তবে কি ওমার সত্যি সত্যি রুশুর মুরিদ হয়ে গেছে? আজ সব কিছুই ওভারডোজ। দুজন পুরো 2 বোতল ফেন্সিডিল খেয়েছে, আর গাঁজা কত স্টিক পড়েছে সেই হিসাব ওরা জানে না। গুপিবাগের রমা রুশুর সাথে কিবোর্ড বাজায়। আজ রমা কাঁটাবনের বস্তির সব মাল মনে হয় একাই কিনে ফেলেছে। আজ ছিল রমার জন্মদিন, তার উপর এমন গ্র্যান্ড শো। চল এই শহর ছেড়েই চলে যাই। কই যাবি? প্রথমে বুড়িগঙ্গায় যাব, তারপর নৌকায় চড়ে প্ল্যান করব কই যাব। ঠিক আছে চল। তড়াক করে ওমার উঠে দাঁড়ায়। রুশু ঠিক সেভাবেই পড়ে থাকে। উঠতে চায় কিন্তু পারে না। কেউ যেন তাকে মাটির সাথে প্যারেক মেরে আটকে রেখেছে। ওমার হাত বাড়ায় রুশুর দিকে। রুশু হাত ধরে না। একটা গড়ান দিয়ে উপর হয়, তারপর 2 হাতে ভর দিয়ে হাঁটুর উপরে বসে। চুলের ব্যান্ডটা খুলে ফেলে। 12 ইঞ্চি লম্বা চুলের জঙ্গল যেন ঝাঁপিয়ে পড়ে ঢেকে দেয় তার মুখমণ্ডল। আলো আদারির মাঝে রুশুকে এখন ভূতগ্রস্ত নারীর মতো মনে হচ্ছে। এরপর হাতের উপর ব্যালেন্স রেখে ধীরে ধীরে উঠে দাঁড়ায় রুশু। এতক্ষণ মুগ্ধ হয়ে তাকিয়েছিল ওমার রুশুর দিকে। কেন যেন তার মনে হলো রুশুই হবে এই শহরের ভবিষ্যৎ গুরু। ঝট করে ওমারের দৃষ্টিকে ধরে ফেলল রুশু। ভুরু নাচিয়ে নিঃশব্দে জিজ্ঞেস করল, কি? ওমার মুচকি হেসে বলল, চলো গুরু। বলেই এক লাফে ওমার ওমেন কমপ্লেক্সের প্রাচীরের উপরে উঠে পড়ে। ওমারের মুখে গুরুর ডাকটা শুনে প্রথমে ধাক্কা খায় রুশু। তারপর ধীরে ধীরে তার মুখে ছড়িয়ে পড়ে হাসি। গুরু শব্দটা রুশুর উপর ম্যাজিকের মতো কাজ করে। ওর যত রাগ, ক্ষোভ, অপমান সব নাই হয়ে যায়। মানুষ চায় সবাই না হোক, অন্তত কেউ একজন তাকে বুঝুক। হাজারো সম্পর্কের ভেতর দিয়ে মানুষ আসলে সেই কেউ একজনকেই খুঁজে বেড়ায়। এই খোঁজার জার্নিটাই জীবন। একটা বিশাল পরিচিতির গণ্ডি থেকে ওরা দুজন এখন পালাচ্ছে। মূল গেট দিয়ে বেরোতে গেলে অনেককে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে। ওরা সেই ঝামেলায় না গিয়ে প্রাচীর টপকে পালাচ্ছে। ওরা ধানমন্ডি গার্লস স্কুলের সামনের নীরব রাস্তা ধরে পালাচ্ছে, আর পেছনের ব্যাকগ্রাউন্ডে মাইলস গাইছে হ্যালো ঢাকা। লেকের ধারে পৌঁছে ওরা পেয়ে গেল একটা বেবি ট্যাক্সি। লাফ দিয়ে চড়ে বসে রুশি বলল, সদরঘাট।
বেবি ট্যাক্সিওয়ালা গাইগু করে বলল, না মামা, অত দূর যাব না। ওমার কিছু একটা বলতে যাচ্ছিল, তাকে হাত দিয়ে চাপ দিয়ে থামিয়ে দিল রুশো। রুশোর কিছু চুল পড়ে আছে ওর মুখের উপর। সেই চুলের ফাঁক ফুকর দিয়ে দেখা যাচ্ছে নেশায় ঢুলুঢুলু রুশোর লাল চোখ। সেই দৃষ্টিতে শীতল কণ্ঠে বেবি ট্যাক্সিওয়ালার দিকে তাকিয়ে শুধু বলল, চল। কে জানে কি ছিল সেই দৃষ্টিতে। বেবি ট্যাক্সিওয়ালা চুপচাপ স্টার্ট দিল। নিয়ন লাইট বদলে সারা শহর জুড়ে সদ্য লাগানো হয়েছে হলদেটে সোডিয়াম লাইট। শহরটারে এখন কেমন যেন জন্ডিস রোগীর মতো মনে হয়। রংটা ওমারের পছন্দ নয়। মালিবাগের মোড় ক্রস করার সময় এই থাম থাম বলে রাস্তার পাশে বেবি থামায়। সেখানে ফুটপাতে কিছু রুটি ভাজির দোকান আছে। মূলত যেসব রিক্সাওয়ালা সারা রাত রিক্সা চালায় তারাই সস্তায় এখানে খায়। আর খায় বিভিন্ন প্রোগ্রামে খ্যাপ মেরে বাড়ি ফেরা মিউজিশিয়ানরা। বেইলি রোডের রেকর্ডিং স্টুডিওতে রাতের শিফটে কাজ শেষ করে এখানে সস্তা খাবার আর আড্ডার একটা নতুন জায়গা তৈরি হয়েছে। রুশো আর ওমারের খাওয়া দেখলে বোঝা যায় গাজার খিদে কত ভয়াবহ। বেবি ট্যাক্সিওয়ালাকে নিয়ে ওরা পেট পুরে তৃপ্তি সহকারে খায়। বেবি ড্রাইভার এখন ওদের বুঝে গেছে। প্রায় ওদের বয়সী ড্রাইভারের ভেতরে একটা বাউলা বাউলা ভাব আছে। মধ্যরাতের প্রায় নীরব শহরকে বেবি ট্যাক্সি তার উৎকট ভটভট শব্দে বিরক্ত করতে করতে ছুটছে সদরঘাটের দিকে। চাঁদপুর আর বরিশালগামী শেষ লঞ্চগুলো চলে গেছে অনেক আগে। একটা অস্বস্তিকর নীরবতা নেমে এসেছে সদরঘাট লঞ্চ টার্মিনালে। ওয়াইজঘাট, জিঞ্জিরা যাওয়ার কয়েকটি খেয়া নৌকা ছাড়াও নদীটা প্রায় শুনশান। অনেক দর কষাকষির পর 70 টাকা ঘন্টায় রাজি হয়েছে একটা খেয়া নৌকার মাঝি। মাঝি মূলত জেলে, মাঝে মাঝে খেয়াঘাটে ট্রিপ মারে। রুশো আর ওমারকে নিয়ে মাঝি বাবুবাজার বাদামতলির দিকে বৈঠা মারা শুরু করল। যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে অন্ধকারের দিকে নিয়ে চলো। রুশোর এই কথায় মাঝি কেমন থতমতো খেয়ে যায়। তবু সাহস করে মাঝি জানতে চায়, কেন মামা, অন্ধকারে যাইতে চান কেন, মতলব কি? রুশোকে থামিয়ে দিয়ে ওমার বলে, তুমি মিয়া মানুষ দেখে বুঝো না? হ্যাঁ হলো গায়ক, আমাদের গুরু। গুরু আজ গ্রহ নক্ষত্র তারকা দেখবেন। শহরের আলোর ভেতরে কি তারা ভরা আকাশ দেখা যায়? তুমি ভয় পাইও না, আমাদেরকে ঘুটঘুটা অন্ধকারের ভেতরে নিয়ে চলো। তারপর নদীর মাঝ বরাবর নিয়ে চুপচাপ বইসা থাকবা। খেয়া পারাপারের বেশ বড় সড়ো নৌকাটা, পাটাতনের উপর একটা শীতল পাটি বিছানো। দুই বন্ধু টান টান হয়ে শুয়ে পড়ে, মাথার নিচে হাত দিয়ে আকাশের দিকে তাকিয়ে থাকে। মাঝি একটা বিড়ি ধরিয়ে বেশ জোরে জোরে বৈঠা মেরে নৌকাটাকে মাঝ নদী বরাবর নিয়ে যায়। মাঝির গন্তব্য গভীর অন্ধকারের দিকে। নৌকা যতই এগোতে থাকে টার্মিনালের শব্দগুলো ধীরে ধীরে ক্ষীণ হতে থাকে। ঘণ্টাখানেক চলার পর ঢাকা শহরটাকে দূরের আলেয়ার মতো মনে হয়। আরও ঘণ্টাখানিক চলার পর শহরটাকে আর দেখা যায় না। নদীর দুই পারে নীরব নিস্তব্ধ গ্রাম, হাটবাজার আর ফসলের মাঠ। সম্ভবত এটা ঘোর অমাবস্যা। মাঝি তাদের ঠিক জায়গা মতোই নিয়ে এসেছে। তাকে কিছু বলা লাগেনি। মাঝ নদীতে নৌকাটাকে সে স্থির করে রেখেছে। শান্ত বুড়িগঙ্গা। নৌকাটা অদ্ভুত ছন্দে মৃদু মৃদু দুলছে। জমিনের গভীর অন্ধকার উন্মুক্ত করে দিয়েছে অনন্ত অসীম গ্রহ নক্ষত্রের ভাণ্ডার। যেন পার্থিব অন্ধকার খুলে দিয়েছে শত শতাব্দীর অতলে লুকিয়ে থাকা অপার্থিব গুপ্তধন। অন্ধকারের এমন সৌন্দর্য ওরা আগে কখনো দেখেনি। মহাশূন্যের এমন ভয়াবহ সৌন্দর্য দেখে বিস্ময়ে ওদের নেশা কেটে যায়। অপার বিহব্বলতায় বাকরুদ্ধ। নৌকার গায়ে লেগে পানির ছলাৎ ছলাৎ শব্দটুকু যেন আরো গভীর করে তুলছে অন্ধকার কবরের নিস্তব্ধতা। একটা দীর্ঘ নীরবতার পর অস্ফুটে ওমার উচ্চারণ করে, ও মাই গড, ইটস ইমেজিং। তারপর আবার সব চুপচাপ। এই নীরবতা ভাঙার জন্য রুশো বলল, বল দেখি, পৃথিবীতে যত মানুষ আছে প্রতিটি মানুষের মধ্যে যদি মহাকাশের প্রতিটি গ্রহ নক্ষত্র ভাগ করে দেওয়া যায় তাহলে একজন মানুষের ভাগে কয়টা করে তারা পড়বে? রুশো জানে আউটার স্পেস নিয়ে ওমারের ভালো পড়াশোনা আছে। ওমার নিজেও মহাবিশ্বের বিশালতা নিয়ে ভাবছিল। মহাবিশ্বের এই বিশালতার মাঝে কত ক্ষুদ্র এই মানব জীবন। ওমার ভাবছে, ক্ষুদ্র এই মানুষের সামনে কেন মেলে ধরা হয়েছে এই বিশালতা। মানুষ যত বেশি বিশালতার জ্ঞান লাভ করছে ততই নিজের ক্ষুদ্রতা টের পাচ্ছে। সসীম মানুষের ব্রেন ধারণ করে অসীমের জ্ঞান। সেই জ্ঞান লাভ করার পর লোভী মানুষ অসীমকে ছুতে চায়, চায় অমরত্ব। ওমারের বুক চিরে বের হয়ে আসে দীর্ঘশ্বাস। পাশ থেকে রুশো সেটা শুনতে পায়। ওমারের পায়ে নিজের পা দিয়ে হালকা ধাক্কা দিয়ে আবার জানতে চায়, বল না, আমার ভাগে কয়টা তারা পড়বে?
তোর ভাগে যে কয়টা পড়বে সে কয়টার হিসাব বুঝে নিতে তোর এই ছোট্ট জীবন যথেষ্ট নয়। কিছুক্ষণ নীরব থেকে ওমার বলে, পৃথিবীর সমস্ত সমুদ্র সৈকত আর সমস্ত মরুভূমিতে যত বালিকণা আছে, মহাকাশে তারার সংখ্যা তার চেয়েও অনেক বেশি। মানুষকে যিনি সৃষ্টি করেছেন, সম্ভবত তিনি মানুষকে সারপ্রাইজড করতে পছন্দ করেন। বিজ্ঞান যত উন্নত হচ্ছে, মানুষ ততই সারপ্রাইজড হচ্ছে। এই যে আমরা পানির উপরে ভাসছি, এই পানির বিশালতা জানতে মানুষকে কত হাজার বছর অপেক্ষা করতে হলো। সাধারণ ড্রপারের 10 ফোঁটা পানিতে যে পরিমাণ অণু পরমাণু আছে, সেটার সংখ্যা মহাবিশ্বের মোট তারকার সংখ্যার চেয়েও অনেক বেশি। এবার বোঝ, তোর চোখের 1 ফোঁটা পানি কত ওজন আর গুরুত্ব বহন করে। হালকা মুডে রুশো বলে, এজন্যই তো আমি কাঁদি না। গভীর স্বরে ওমার বলে, আর আমি চাইলেও কাঁদতে পারি না। পরিবেশটাকে হালকা করার জন্য মজা করে রুশো বলে, কেঁদে কেঁদে এত মূল্যবান মহাজাগতিক পানির অপচয় করার দরকার কি? এ কথা শুনে খুক খুক করে ওমার হেসে উঠল। বাহ, তুই চোখের পানির দারুণ একটা নাম দিয়ে দিলি, মহাজাগতিক পানি। বাস্তবতাকে যিনি ভাববাতে প্রকাশ করেন তিনিই তো গুরু। তোর মধ্যে গুরু হওয়ার লক্ষণ দেখা যাচ্ছে। আকাশের দিক থেকে মুখ ফিরিয়ে চট করে ওমারের দিকে ফিরল রুশো। সিরিয়াস হয়ে জিজ্ঞেস করলো, এই তুই কি আমার লগে মজা লস? তুই দেখি আজ আমাকে গুরু গুরু করছিস, ঘটনা কি? কেন, তুই কি আমাকে তোর মুরিদ করিসনি? ওমার, আই এম সিরিয়াস টু। যা বেটা, তুই মুরিদ হবি কেন? তুই তো আমার বন্ধু। বলে আবার আকাশের দিকে তাকাই রুশো। ঠিক তখনই মায়ের কথা মনে পড়ল ওমারের। মা তাকে ইসহাক হুজুরকে বন্ধু বানাতে বলেছেন।